তুমি যদি প্রোটিন না খাও তোমার মাসেলটা কি করে হবে? তোমার প্রোটিনটা বাড়াতে হবে। তার মানে তোমার প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, যে ডাল বন্ধ, ডিম বন্ধ, এই যে প্রোটিনটা বন্ধ করে দিচ্ছে তোমাকে, প্রোটিনটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রোটিনের ঘাটতি হলে তোমার খিদে পাবেই। বাচ্চা সবাই জানতে পেরেছে মা হবে সদ্য, পজিটিভ রিপোর্ট এসছে, একদম ছুটে চলে আসলো, ম্যাম আমাকে এবার ডায়েট দিতে হবে। এই ডায়েটগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং, একে কিন্তু কোনোভাবে ওয়েট লস ডায়েট দেওয়া যাবে না। এটা তো বডি শেমিং এর ব্যাপার, মা হতে পারবে না এটা ভুল কথা। কেন মা হতে পারবে না? রেশমিদি ওয়েলকাম টু টকবক। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি এই চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই যখন রেশমিদিকে পেয়েছি, আমার প্রথম প্রশ্ন, আচ্ছা তুমি আমাকে বলো যে মোটা হওয়া কি খারাপ? মোটা হওয়া খারাপ না, মোটারাও অনেকে আছে ফিট, কিন্তু ফিট থাকতে হবে। ওবেসিটি যদি হয়ে যায় সেটা কিন্তু খারাপ, অনেক রকমের বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ চলে আসতে পারে। এই যে ধরো, এই যে গোলুমলু একটু মোটা সোটা, কিন্তু তারাও তো খুব ভালো ডান্স পারফরমেন্স করছে, অনেককেই দেখেছি ভালো জিমনাস্টিক করছে। মানে ফিটনেসটা ইম্পর্টেন্ট। মানে তোমার কাছে ফিটনেস মানে কি? ফিটনেস মানে হচ্ছে সুস্থ থাকা, যে তার জন্য যে খুব রোগা হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তার ইন্টারনালি কতটা সুস্থ আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তার বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ, কোমরবিটি যেন না আসে। এবার যাদের তুমি দেখছো মোটা ডান্স পারবে, তুমি তো ইন্টারনালি প্রবলেমটা জানতে পারছো না, হয়তো তার বিভিন্ন রকম ইন্টারনালি প্রবলেম, সে এটা নিয়ে বেশি দিন হয়তো সার্ভাইভ করতে পারে, ডাক্তারের কাছে যেতে হবে। তার জন্য সবসময় ওবেসিটিকে কন্ট্রোলে রাখতে হবে। ওয়েট গেইন মানে ওয়েট বাড়ার সাথে সাথে আমাদের লাইফস্টাইল বা অনেক কিছু হ্যাম্পার হয়। নিজেকে মোটিভেট করা এবং নিজেকে ট্রান্সফর্ম করা সব থেকে বড় উদাহরণ তোমাকে দেখেছি। তোমার জার্নিটা যদি সবার প্রথমে বলো, তারপরে আমি আমার কোয়েশ্চেন্সগুলো, মানে দর্শকের কোয়েশ্চেন্সগুলো আমি তোমার কাছে করব। আমার জার্নিটা তো তুমি একটু দেখেই জানোই। দেখো, প্রথম হচ্ছে কোনোদিনও ভাবিনি যে নিউট্রিশনিস্ট হয়ে মানুষকে, এত মানুষের আমার দ্বারা উপকার হবে। তো ব্যাপারটা হচ্ছে, নিজে একসময় প্রচুর ওয়েট গেইন করে গেছিলাম, স্পেশালি যখন ওই করোনার পিরিয়ডটা পরপরই অনেক মানুষের হয়ে গেছিল, যে মানুষের বাড়িতে বসা ছিল কাজ। তোমার ওই ছবিটা করোনার সময়? করোনা ঠিক পরপর দিই। অনেক কম সময়ের মধ্যে তুমি পুরো নিজেকে ট্রান্সফর্ম করেছো। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি অনেক বিয়ের আগে, যখন আজ থেকে 19-20 বছর আগে রোগাই ছিলাম। আমি যে খুব বিশাল মোটা কোনোদিনও ছিলাম তাও নয়, কিন্তু তারপরে যা হয়, মা হওয়ার পরে একটু মানে তার বাচ্চার সঙ্গে একটু সময় কাটানো, আস্তে আস্তে ওয়েট গেইন করা, খাওয়া দাওয়াটাও আনহেলদি হয়ে গেছিল, সময় মতো খেতে সময় পেতাম না। তারপরে কি, আমার বাড়িতে কেউ ছিল না, একার উপরে সবটা আমি পুরোটা করেছি, হাজবেন্ড বাইরে থাকতো। এবার কি হয়েছে, এই করতে করতে ওয়েট গেইন করছি, তখনও যে এরকম একটা বেড হপ চেহারা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তারপরে যে করোনাটা হয়ে গেল, তখন মানে ওটা মানে না, এবারকে কমাতেই হবে। কত ওয়েট গেইন করেছিলে? 84 কেজি হয়ে গেছিল আমার ওয়েট। 84? হ্যাঁ, সেখান থেকে নাও 54-55। কতদিন সময় লেগেছিল তোমার এই জার্নিটা? দেখো, এখন যে চেহারাটা দেখছো, এটা মাসেল গেইন, টোন ফিগার, এটা আনতে গিয়ে 2 বছর লেগেছিল, কিন্তু তোমার ওয়েট লস জানি আমার 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 1 বছরের মধ্যে? মানে তুমি কি নিজেই নিজেকে ট্রেন করেছো? হ্যাঁ, আমার দেখো, প্রথমে হচ্ছে যেমন হয়, একটা মানুষ যখন ওয়েট গেইন করে যায়, তখন আগে কি মনে আসে? আগে মনে আসে জিমে ভর্তি হব। সবাই আগে গিয়ে জিমে ভর্তি হয়, কিন্তু এইটা জিনিসটা বড্ড ভুল ধারণা। জিমে কিন্তু ওয়েট লসের জন্য না, জিমটা হচ্ছে ফিটনেস, মানে জিমটা ফিটনেস তো আছেই, বডিকে টোন করার জন্য জিম হচ্ছে বডিকে শেপে আনার জন্য। এবার ধরো একটা 84 কেজি, ধরো আমারই কথা বলছি, 84 কেজির একটা ওজন, আমি গিয়ে প্রথমেই প্রচুর ভারী ভারী ওয়েট দিয়ে ওয়েট তুলতে শুরু করলাম, বাস আমার স্লিপ ডিস্ক, ফ্রোজেন শোল্ডার কমন হতে বাধ্য আমার। কারণ কেন হতে বাধ্য, সবাই এটা প্রশ্ন করতেই পারে, কারণ আমার পশ্চারই তো ঠিকঠাক নেই। আমি অতটা ওয়েট হয়ে গেছে, তারপরে যদি কোনো ট্রেনার আমাকে গিয়ে বললো, ঠিক আছে তুমি 20 কেজি ওয়েট দিয়ে তুমি এবার স্কোয়াট করো, তো আমার তো স্লিপ ডিস্ক হতে বাধ্য। প্রথমে আগে নিউট্রিশনকে ঠিক করতে হবে, জিমে গিয়ে না। যাদের ওয়েট গেইন করেছে তারা প্রথমে আগে নিউট্রিশনকে ঠিক করবে, ডায়েট করবে, দেন এক্সারসাইজ। তো ব্যাপারটা যে আমি প্রথমে সেরকমই সবার এই ধারণার মতো আমিও গিয়ে ভর্তি হলাম জিমে। তো সেই মানে আমার মনে আছে, আমার যে প্রথম ট্রেনার, সে আমাকে একটা এক্সারসাইজ 1 ঘন্টা সময় লেগেছিল করাতে, শুধু সিট আপসের পশ্চার ঠিক করতে।
মানে আমার বেলি ফ্যাট বিশাল হয়ে গেছিলো, মানে সে মানে সাংঘাতিক মানে বিচ্ছিরি অবস্থায়, সেই ছবিও আছে এখন দেখলে, সেগুলো মনে হয় যে না এই ছবিটাও আমার কাছে ইন্সপায়ার করে আমাকে। অবশ্যই। তো মানে সে একটা ফুটবলের মতো হয়ে গেছিলো বেলি ফ্যাটের অবস্থা। তো একটা ট্রেনার মানে আমাকে 1 ঘন্টা লেগেছিল একটা পশ্চার ঠিক করতে, তারপরে আস্তে আচ্ছা আস্তে রেশমি দি, আমি তোমাকে কাটলাম, তুমি বললে যে 1 ঘন্টা লেগেছিল তোমার পশ্চার ঠিক করতে। তো ম্যাক্সিমাম জিমে আমরা দেখতে পাই, মানে আমরা যখন জিমে ভর্তি হই আমাদেরকে একটা যে কোনো এক্সারসাইজ দেখিয়ে দিয়ে ট্রেনার অন্যদিকে চলে যায়, আমার পশ্চার ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু অনেকে দেখে, একদম তাই। ম্যাক্সিমাম জিমে তাই হয়। একদমই তাই। এটা এটা সত্যি প্রত্যেকের। প্রথমে আমি একটা কথা বলবো, আমি যেটা গতকাল একজন ক্লায়েন্টকে বলেছিলাম, আপনারা জিমে ভর্তি হওয়ার আগে আপনারা একটা ইকোকার্ডিও করান, হার্টের টেস্ট, হার্ট আপনার সুরক্ষিত কিনা, দেন আপনি এক্সারসাইজ করতে যান। কারণ আপনার এক্সারসাইজ, আপনি ওয়েট ট্রেনিং করুন বা কার্ডিও করুন, আপনার হার্ট রেট তো অ্যাক্টিভ হবেই। তাই একটা জানেন তো, যে কোনো জিমে ভর্তি হওয়ার আগে বা কোনো এক্সারসাইজ করার আগে, আমি যোগার কথা বলছি, যোগা তো আজকাল যোগাতে কি হয়, যোগা এখন মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেছে, যোগার মধ্যে জুম্বা ঢুকে গেছে, কত কিছু। যোগায় ওটা যোগা নয়, ওটা মিক্স অ্যান্ড ম্যাচ, আমি ঠিক নাম দিতে পারবো না ওটা। কিন্তু জিমে ভর্তি হওয়ার আগে, ওয়েট ট্রেনিং করার আগে ইকোকার্ডিও করান, ইটস মাস্ট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ট্রেনারদের খুব সচেতন থাকা দরকার যে একজন মহিলা সে জিমে ভর্তি হয়েছে, তার সামনে তাকে প্রপার পশ্চার দেখিয়ে দেওয়ার পরে অন্য কোথাও যান। কিন্তু এবার সে যেই ট্রেনার সরে গেল, সে হয়তো ভুল পশ্চার করলো, ফট করে তার লেগে গেল, এবং তার কিন্তু স্লিপ ডিস্ক বা তার ফ্রোজেন শোল্ডার, আর ফ্রোজেন শোল্ডার যদি হয়ে যায়, স্লিপ ডিস্কের মতো প্রবলেম হয়ে যায়, এ কিন্তু কিওর হওয়া খুব কষ্টের ব্যাপার, কিওর হতেই যাবে না। তো দ্যাটস ওয়াই জিম বা ট্রেনারকে খুব সচেতন হতে হবে। আর আরেকটা কথা বলবো, যে পাশের জন 10 কেজি তুলছে, আমাকেও দেখে দেখে 10 কেজি তুলতে হবে, এই কম্পিটিশনে যাবেন না। আপনি 2 কেজি দিয়ে শুরু করুন, আপনার যতটুকু ক্ষমতা তত দিয়ে শুরু করুন, ফ্রি হ্যান্ড করুন, আগে জিমে যাওয়া আসার অভ্যাস করুন। ওই 2 মাস জিমে গেলাম, পুজোর আগাখানিক জিমে ভর্তি হলাম ফিট থাকার জন্য, ড্রেসটাকে একটুখানি পরার জন্য, আবার যে জিম পুজো হয়ে গেল, ঠান্ডার ভাব শুরু হতো, জিম পুরো ফাঁকা ফাঁকা, হ্যাঁ, ঘুমাতে শুরু করলাম। এইটা না, জিমে আগে যাতায়াতের অভ্যাস করুন, দেন আপনি এই আগে জিমে যান আর বাড়ি আসুন, জিমে যান, সবার সঙ্গে গল্প করুন, জিমে মন বসান। এটা কোনো জিনিসই ইয়ার্কি জিনিস না, যে আমি এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো এরকমই তুমি আমার যেটা জিজ্ঞেস করছিলে আমার জার্নিটা, যে আমি এরকমই জিমে ভর্তি হয়েছিলাম। তো আই এম লাকি, আমি আমার ট্রেনার সত্যি আমাকে একদম মানে শিখিয়েছে কি করে ওয়ার্ম আপ করতে হয়, ওয়ার্ম আপ করার পরে জিমে মানে স্টার্ট করতে হয় জিম এক্সারসাইজ, কতটুকু কার্ডিও, কতটুকু ওয়েট ট্রেনিং, আমাকে ধরে ধরে শিখিয়েছে একদম আমার ট্রেনার। তো ব্যাপারটা হচ্ছে এই করতে করতে দেখলাম আয়নাগুলো থাকে না জিমের চারিপাশে, আস্তে আস্তে বডিটা আমার ট্রান্সফরমেশন শুরু হচ্ছে, এইটা আমি ইন্টারেস্ট পেয়ে গেলাম। আরে আমি তো সুন্দর দেখতে লাগছি। এই যে আয়নাগুলো থাকে, কারণ কি আয়নাগুলো থাকে হচ্ছে নিজেকে দেখার জন্য, যে তুমি পশ্চারটা ঠিক করছো কিনা বা তোমাকে দেখতে। আর আরেকটা জিনিসও করবেন, জিমের ড্রেস বছরে 1-2 হলেও কিনবেন, নতুন জিমের ড্রেস, নতুন শু এর সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরবেন, এতে আপনার জিমে যাওয়ার ইন্টারেস্ট বাড়বে। শু অ্যান্ড আপনার ড্রেস, জিমের ড্রেস যেন ম্যাচিং হয়, হ্যাঁ, এইটা আপনাকে জিমে যাওয়ার প্রতি আরও আগ্রহ বাড়াবে। তো আমি এটা খুব মানে মানি অ্যাকচুয়ালি। তো আমার মানে আর যাই করি, আমার জিমের ড্রেস খুব সুন্দর থাকে। তো এই করতে করতে দেখছি আমাকে খুব সুন্দর লাগছে, আয়নাতে দেখছি, তখন তো অতটা ওয়েট কমেনি আমার, তো ওইটুকুতেই দেখছি সুন্দর লাগছে, তাহলে কমলে আরো কতটা ভালো লাগবে। তো এই করতে করতে তারপরে দেখলাম একটা জায়গায় একটা বছর মানে ঠিক একটা সময় গিয়ে ওজন আর নামতে চাইল, যতই জিম করি না কেন কিছুতেই ওজন আর নামছে না। 1 কেজি মানে পুরো 6-7 মাস লেগে গেল আমার, শুধু মেশিন ওই একই ওজন দাঁড়িয়ে রয়েছে। তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে তার মানে নিউট্রিশন কতটা ইম্পর্টেন্ট, মানে ডায়েট নিশ্চয়ই ঠিক হচ্ছে না। একটু পড়াশোনা শুরু করলাম, বললাম না, আমি একটা নিউট্রিশন নিয়ে পড়াশোনা শুরু করলাম, এবং আমি খুব নাম করা একটা জায়গা থেকে, ন্যাশনাল ফিটনেস নিউট্রিশন একাডেমি থেকে আমি ডিপ্লোমা কোর্স করলাম, NFNA থেকে, অনেকেই নামটা জানে, ডিপ্লোমা কোর্স করলাম। এবং তারপরে আমি আস্তে আস্তে, এবং আমার রেজাল্ট খুব ওখানে ভালো ছিল, আমরা মানে অফলাইন একদম পড়াশোনা করলাম, এবার আমাদের প্রতিদিন পরীক্ষা হতো,
প্রতিদিন পরীক্ষা হতো। এই করতে করতে আমি আস্তে আস্তে ওখান থেকেই বললো যে তুমি প্র্যাকটিস করো। ইন দ্য মিন টাইমে আমি ইগনু থেকেও মানে ইগনুতে ভর্তি করলাম ফুড নিয়ে পড়াশোনার জন্য। মানে ওটা শেষ হতে ইগনুতে ভর্তি হয়ে গেলাম ফুড নিয়ে পড়াশোনার জন্য। তো এই মানে একটা তো মানুষের মানে সার্টিফিকেট দরকার যে আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করব, যে আমার সার্টিফিকেটটা প্রয়োজন। তো আমি ইগনু থেকেও পড়লাম, এনএফএনএ থেকেও পড়লাম। এবার এখন আমি হায়ার স্টাডি করছি, মানে নিউট্রিশন নিয়ে হায়ার স্টাডি করছি। তো এই হচ্ছে ব্যাপার আমার এই জার্নি। এবার নিউট্রিশনে পড়ার পর আমি বুঝতে পারলাম যে মানে নিউট্রিশনের গোড়ার জায়গাটা মানে কি, মানে কি বলবো, যে এই জায়গাটা যে ওয়েট লস, এটার গোড়ার জায়গাটা, ম্যাজিকটা এটা, মানে ডায়েট হচ্ছে ম্যাজিক, এক্সারসাইজ 20%, বাদ বাকিটা ডায়েটই 80% আপনার তোমার কাজ করবে। তো এটাই হচ্ছে ম্যাজিক। যেই নিজের ডায়েট নিজে স্টার্ট করলাম, ঠিক 1 মাসের মধ্যে যে ওজনটা দাঁড়িয়েছিল একদম ঝট করে 5-6 কেজি কমে গেল। তারপরে আমার একদম 4 মাসের মধ্যে 19 কেজি কমিয়ে ফেললাম আমি। বাবা, আচ্ছা 1 মাসে কত কেজি কমানো সম্ভব? 5 কেজি সম্ভব। 5 কেজি একদম মানে ন্যাচারাল ওয়েতে কমবে। যার মেটাবলিজম খুব ভালো তার 6-7 কেজি কমে যেতে পারে এই। আর তাছাড়াও আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় অ্যাড দেখি 10 কেজি কমাতে পারবো বা এরকম অনেক কিছু অ্যাড থাকে। কোনটা তোমার মনে হয় যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? দেখুন, আমি একটা কথা বলবো, যে যারা ফেসবুকে এরকম বলছে যে 1 মাসের মধ্যে আমি 10 কেজি কমিয়ে দেবো, আমার একটা প্যাকেজ আছে, এইগুলোর কথায় প্লিজ কান দেবেন না। তার সঙ্গে ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ডিনার থাকে। প্লিজ সায়েন্টিফিক্যালি কমান, সায়েন্টিফিক্যালি ওয়েতে কমান। আপনার যদি 3 কেজিও কমে, আপনার যদি 1 মান্থে 3 কেজি ওয়েট লস হয়, সেটা যেন আপনি সুস্থ থাকেন। আপনার দেখুন, তুমি সারাদিন চাকরি করছো, তোমার তো এনার্জিটাকে ফল করলে চলবে না। তুমি সারাদিনে যাতে তুমি এনার্জিটাকে ঠিক রাখতে পারো, তুমি সবার সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে, তাহলে এনার্জিটাকে ঠিক রাখতে হবে। তুমি যদি ডায়েট করে এনার্জিটাকে মানে নষ্ট করে ফেলো, তাহলে কি লাভ ডায়েট করে? তোমার তাতে 3 কেজি কমুক না। কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবেন, ওয়েট লস ইজ নট ইম্পর্টেন্ট, ফ্যাট লস ইজ মোর ইম্পর্টেন্ট। ওই যে একজন আছে না, প্রতিদিন মেশিন চেক করছে, ডায়েট করছে মানে প্রতিদিন ভাবছে যে আমার মেশিন বোধহয় ম্যাজিক করবে। না, মেশিনও ম্যাজিক করবে না, ডায়েটিশিয়ানও ইঞ্চিসে কমছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালিতে ওয়েট কমান একটা মাসে মোটামুটি 4.5-5 কেজি একটা সায়েন্টিফিক্যালি কমতে পারে ওজন। এবার সবার মেটাবলিজমের উপর নির্ভর করে। আর যারা জিমে যেতে পারছেন না, ডায়েটের সঙ্গে হাঁটবেন। অ্যাক্টিভিটি বলতে ওয়াকিং ইজ নট এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ কমপ্লিটলি অ্যাক্টিভিটি। ঠিক। তুমি একটু আগে বললে যে জিমে যাওয়ার আগে প্রত্যেককে নিজের হার্টটা কতটা ভালো আছে সেটা পরীক্ষা করা খুব জরুরি। এবার তোমার কি মনে হয় কোন ওজন, মানে কতটা ওয়েট থাকলে তার জিমে যাওয়াটা সেফ? যে কোনো ওজন, মানে 100 কেন, 100, আমার কাছে তো ডায়েট নিতে 130 কেজিও এসেছিল। সবাই যেতে পারে জিমে গিয়ে, কিন্তু জিমে গিয়ে আগে ফ্রি হ্যান্ড, ওই যে বললাম, জিমে গিয়ে আগে আসা যাওয়ার অভ্যাস করুন। হ্যাঁ, প্রথমেই গিয়ে ওয়েট তুলতে যাবেন না, আগে ফ্রি হ্যান্ড শিখুন। ফ্রি হ্যান্ডের তো প্রচুর এক্সারসাইজ আছে। আমি এটাই বুঝি না, ট্রেনাররা কিন্তু ফ্রি হ্যান্ড শেখায় না প্রথমে। হ্যাঁ, আগে ফ্রি হ্যান্ডে যে কত ভ্যারিয়েশন আছে, আপনি ফ্রি হ্যান্ড করুন। এটা কিছুটা কিন্তু আমাদের জন্য, কারণ আমরা জিমে যাচ্ছি মানে পয়সা দিচ্ছি, মানে ফ্রি হ্যান্ড কেন করব? এটা কিন্তু মানে যারা জিমে আসে এটা তাদেরও মানে শিক্ষাগত হোক বা নলেজের অভাবে। এই জন্য কি বলতো, মানে আপনারা একটু নিউট্রিশন সম্পর্কে, এক্সারসাইজ কার বয়সে কতটুকু এক্সারসাইজ করা প্রয়োজন, কি মেডিকেল প্রবলেম থাকলে আমি এক্সারসাইজটা করব না, এইগুলো একটু নিজে একটু সার্চ করুন, নিজে একটু পড়াশোনা করে আপনারা এগোন যে আমার কতটুকু ওয়েট তোলা প্রয়োজন। আমার আজকে ব্যাক পেন আছে, আমার স্পন্ডালাইটিস আছে, আমার কতটুকু ওয়েট তুলতে পারবো। আজকে আমার ফ্রোজেন শোল্ডার আছে, ফ্রোজেন শোল্ডার তো জিমে গিয়ে শুধু হয় না, অনেক কারণে হয়। তুমি প্রতিদিন একটা ভারী ব্যাগ ক্যারি করছো, ওখান থেকে তোমার ফ্রোজেন শোল্ডার হতে পারে। তো তোমার আগে জানতে হবে তোমার কতটুকু ওয়েট তোলা প্রয়োজন। তার জন্য তুমি একটু পড়াশোনা করে যাও, একটু নিজের নলেজ থাকা দরকার। তুমি সবটাই ট্রেনার উপর, ট্রেনার তো তুমি যা বলবে, তুমি যদি জেনে যাও, ট্রেনার মানে উনি যদি জেনে গেল যে তুমি কিছুই জানো না, সে তো তার মতো করে সে চালাবে। এবার তুমি জিনিসটাকে যদি জানো, তাহলে তুমি তাকে বলতে পারবে যে তুমি আমাকে কেন এই ওয়েটটা তোলাচ্ছ, আমি পারছি না, আমার ব্যাক পেনে যায়। আর যে ওয়েট তুলতে তোমার ব্যথা হচ্ছে, সেই ওয়েট তুললে তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভুল হচ্ছে পশ্চার। তুমি একটা ওয়েট ক্যারি করছো, সেই ক্যারি করতে গিয়ে তোমার ব্যাকে ব্যথা হচ্ছে, তুমি নিশ্চয়ই, তার মানে তুমি এইটাই তো বুঝতে পারছো, তার মানে তুমি পশ্চাটা ভুল করছো।
তাই না? ঠিক। আমি তোমাকে বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, যেগুলো আমাদের সোসাইটিতে সেই কথাগুলো ভীষণভাবে প্রচলিত। একটা হচ্ছে বিয়ের জল পড়লেই ফুলে যায়। এটা সত্যি প্রচুর ক্ষেত্রে দেখেছি যে খুব রোগা থেকে খুব রোগা মেয়ে বিয়ে করার 6 মাসের মাথাতে বিশাল মোটা বরের হয়ে আদর গেল। টাদর পেয়ে। হ্যাঁ, এইটা কেন? এবার আমাদের মা কাকিমাদের মুখেও শুনেছি, ও রোগা ঠিক আছে বিয়ের জল পড়ুক তারপরে মোটা হয়ে যাবে। এইটা কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বিয়ের পরে আমাদের বাঙালিদের কি আছে তুমি ভেবে দেখো, আইবুড়ো ভাত এখন আমাদের খাইয়েছিল মনে আছে একজন, হয়তো মামা বাড়ি থেকে খাইয়েছিল, এখন কটা আইবুড়ো ভাত খায়? আইবুড়ো ভাত 1, আইবুড়ো ভাত 2, মানে আমি ফেসবুক খুললে তো এটা আইবুড়ো ভাত 3, 4, 14, 15 পর্যন্ত আইবুড়ো ভাত খাওয়া হয়। খেয়ে বিয়ের পিড়িতে বসলো। তারপরে তুমি ভাবো আজকে এই মামার বাড়িতে নেমন্তন্ন, কালকে ওর বাড়িতে নেমন্তন্ন, রেস্টুরেন্ট আছে, বরের নতুন বিয়ে হয়েছে, এই যে বিয়ের জল পড়লে ফোলে না ভাই, তোমার আনহেলদি খাবারের জন্য তুমি ফুলছো, এটাই হচ্ছে সমস্যা। তুমি এত পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছ, আর তুমি ভাবছো বিয়ে হয়ে, মানে প্রথম মানুষের তো খুবই আনন্দ থাকে, তখন হানিমুন পিরিয়ড চলে, So, তখন মানুষ কি একটু আনন্দের চোটে খায়, মানে তখন হ্যাপি হরমোন প্রচুর কাজ করে। এইটা আবার সেকেন্ড কোয়েশ্চেন ছিল তোমার কাছে, যে সত্যি মানুষ হ্যাপি থাকলে বা খুব খুশি থাকলে কি মোটা হয়? যেটাকে আমরা হ্যাপি হরমোন বলি। না, দেখো হ্যাপি থাকলে মোটা হয় না, হ্যাপি থাকলে তোমার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, ডোপামিন হরমোন যদি হেলদি, মানে হেলদি হিসাবে ক্ষরণ হচ্ছে, মানে হ্যাপি হরমোন, তোমার মানসিক স্বাস্থ্য ভালো থাকে, তুমি কাজে এনার্জি পাবে, তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শরীরের ব্লাড সার্কুলেশন। তোমার পুরো বডি, তুমি মোটা হও রোগা হও, তোমার ব্লাড সার্কুলেশন যেন কোথাও ইন্টারাপ্ট না হয়, ব্লাড সার্কুলেশন যেন ফ্লো হয়। এই জন্যই তো এক্সারসাইজ করছি আমরা, এই জন্য তো ডায়েট করছি, যাতে আমরা ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। ফেস যোগা কেন করছি? আমি যেহেতু ফেস যোগা ইনস্ট্রাক্টর, ফেস যোগা কেন করছি? যাতে আমার মুখের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, আমার যেন ডাবল চিন না পড়ে যায়, আমার যেন জ লাইনটা শার্প হয়। এই তো এটাই হচ্ছে। এর পরের একটা প্রবাদ, ওর তো খাবার গায়েই লাগে না, মানে এরকম অনেকে দেখেছি যে ভীষণ রোগা, প্রচুর খাবার খায়, মানে প্রচুর খেয়েই যায় লিটারেলি একটার পর একটা, তবু তার গায়ে কিছু লাগে না, মানে সে মোটাই হয় না। ব্যাপারটা হচ্ছে যে মানে প্রচুর আসে ওয়েট গেনের জন্য, মানে আপনারা একটা জিনিস, মানে তুমি ভাবো, তার মানে ওয়েট লসেরও ডায়েট হয়, ওয়েট গেনেরও ডায়েট হয়, আর ওয়েটটাকে দাঁড় করিয়ে দিচ্ছি, মানে কেউ হয়তো চাইছে না ওয়েট গেন করতে বা ওয়েট লস করতে, সেটারও ডায়েট হয়। তো এত মানে ডায়েট কিন্তু সবভাবে হয়, মেন্টালি হেলথ বা ধরো তুমি কোলাজেন বুস্ট করতে চাচ্ছ, সেটারও কিন্তু ডায়েট হয়। হ্যাঁ, মানে এই যে কোলাজেন বুস্টার, তুমি বিভিন্ন সাপ্লিমেন্ট খাচ্ছ, কোলাজেন বুস্টার ন্যাচারাল প্রসেসেরও ডায়েট হয়, তাই না? তো এই যে তুমি জিজ্ঞেস করলে ওয়েট গেইন ডায়েট, মানে প্রচুর একজন খাচ্ছে, হয়তো 2 প্লেট বিরিয়ানি সে খেয়ে ফেললো, তা সত্ত্বেও সে মোটা হচ্ছে না। তুমি ভাবছো কি লাকি যে আমরা খেতে পাচ্ছি না, দেখো সে 2 প্লেট খেয়েছে। তুমি ভাবছো না, তুমি বুঝতে পারছো না তারও কত রকমের ইন্টারনালি প্রবলেম আসছে। ব্যাপারটা হচ্ছে 3 ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে অ্যাক্টোমফ, মেজোমফ, এন্ডোমফ। হোয়াট ইজ অ্যাক্টোমফ? যাদের 2 প্লেট বিরিয়ানি খাওয়ার পরে যে মোটা হয় না, তাদের প্রবলেমটা হচ্ছে জেনেটিক্যালি প্রবলেম। দেখো গিয়ে তার পরিবারে তার মা বা বাবা বা তার বোন কেউ ওরকম চেহারার আছে, এটা হচ্ছে জেনেটিক প্রবলেম, অ্যাক্টোমফ। মেজোমফ হচ্ছে যার ফিগার সুন্দর বা সে ওয়েট কমাচ্ছে, অল্প খেলে সে আমার ওয়েট গেইন করে যাচ্ছে, মানে আমাদের মতো মানুষেরা মেজোমপ। অল্প যদি খাওয়া হয় আমাদের হয়তো, তুমিও হ্যাঁ মেজোমপ, মানে কি হচ্ছে আমরা জল খেলেও মোটা হয়ে যায়, মানে হ্যাঁ আমাদের মতো মানুষদের কি হচ্ছে, আমরা ধরো যদি ফিগারকে মেনটেন না রাখি, ধরো যদি 1-2 মাস আমরা টানা ডায়েট না করি, আমরা কিন্তু আবার আগের মতো ওয়েট গেইন করে যাব। দ্যাট ইজ কল মেজোমফ। আর এন্ডোমফ কারা? এন্ডোমফ হচ্ছে এর মাঝামাঝি, যারা খেতে খেতে, ধরো মেজোমফ মানুষ থেকে কি হয়, এই যে ধরো খেতে 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 আমি লাইফস্টাইলটাকে নষ্ট করে ফেলবো, আমার যে ডিসিপ্লিন লাইফস্টাইলটাকে খাচ্ছি, প্যাকেটের খাবার, আজকে চিপস, কালকে ওই যে কুরকুরে মুরকুরে বেরিয়েছে, কালকে পিৎজা, বার্গার, বিভিন্ন বিরিয়ানি, খাচ্ছি, ভালো লাগছে, আবার অর্ডার করছি, খাচ্ছি, খেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে সে আর কোনোভাবেই সে ওখান থেকে আর ব্যাক করতে পারবে না। ওবিস 3-4 এবং বিভিন্ন রোগ, ফ্যাটি লিভার, হয়তো ফ্যাটি লিভার দেখো গিয়ে স্টেজ 3, ডাক্তার বলে দিল যে তুমি যদি ওয়েট না কমাও বা লিভারের পজিশন খুব খারাপ, এর লিভার সিরোসিসের মুখে, দেখো গিয়ে তাদের হয়তো
এন্ডোমা, মানে এত ওবেসিটি বেড়ে গেছে, মানে এটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। অ্যালকোহল খাচ্ছে, এই বলতে যাচ্ছিলাম, হ্যাঁ অ্যালকোহল, র্যান্ডামলি অ্যালকোহল খাচ্ছে, স্মোক মদ করছে, খেলে মোটা হয়ে যায়। প্রচুর অ্যালকোহল প্রচুর রয়েছে একটা ড্রিঙ্কে যারা ড্রিঙ্ক করে প্রচুর অ্যালকোহল ইনটেক করছে রেগুলারলি। আচ্ছা, তারা অকেশনালি ড্রিঙ্ক করছে। অকেশনালি দেখো, আমি প্রথমে ড্রিঙ্কের বিরুদ্ধে, আমি বলবো না যে আপনারা ড্রিঙ্ক করুন। ড্রিঙ্ক অ্যালকোহল থাকে, এটা লিভারকে ক্ষতি করছে, ড্রিঙ্ক করবেন না। যারা অকেশনালি একদিন করছে দিস ওকে, কিন্তু যারা র্যান্ডামলি প্রতিদিন করছে, প্রতিদিন ক্যালোরিটা এবং লিভারকে নষ্ট করছে, কি দরকার, আমরা নিজেরা ক্ষতি করছি নিজের, তাই না? লিভারকে স্পেশালি নষ্ট করে দিচ্ছে তারা। তোমাকে একটা কথা বলি, বাঙালিদের কাছে, বাঙালি কেন সবার ক্ষেত্রে ওকেশনালি মদ খাওয়া হলো, মদ খাওয়া একটা মানে তুমি এটাকে সরাতে পারবে না। তো এবার যারা ধরো ডায়েটে রয়েছে, আমরা যারা ডায়েট করছি, তারা বলো অকেশনালি কোন মদটা খেলে বা কোন মানে বিয়ার, হুইস্কি বা যাবতীয় যা যা কিছু রয়েছে, মানে কোনটা খেলে একটু ওয়েট গেন কম হবে? দেখো সব মানে ড্রিঙ্কে প্রচুর অ্যালকোহল থাকে, তবু তার মধ্যে রেড ওয়াইনে একটু সামান্য অল্প, মানে এক পেক রেড ওয়াইনে 112 ক্যালোরি মতো থাকে। তো ওইটা যদি তুমি অকেশনালি খাও তাও কিছুটা তোমার কম। তবু আমি বলবো, আমি এটার বিরুদ্ধে, তবু রেড ওয়াইনের তুলনামূলক কম থাকে। রেড ওয়াইন তুলনামূলক কম। এবার তার সঙ্গে চাট হিসাবে কি খেলে মানে ওয়েট ব্যালেন্সটা ঠিক থাকবে? ড্রাই ফ্রুটস খেতে পারো, হ্যাঁ, আর ক্যাজুনাট খেতে পারো, বা আলমন্ড খেতে পারো। এমনিতে তো ললিপপ, চিকেন হ্যাঁ, ও ললিপপ না ওগুলো এইসব মানে খাওয়া হ্যাঁ। দাওয়া হয়। আর যদি তার সঙ্গে তুমি যদি চিকেন খাও, চিকেন কাবাব জাতীয় অল্প একদম হালকা রোস্ট করে চিকেন কাবাব খেতে পারো, এইটুকুই খেতে পারো। ওকে, তার মানে একমাত্র রেড ওয়াইন যেখানে ওয়েট গেইন কম হয়। কম মানে কম হয় না, রেড ওয়াইনেও প্রচুর ক্যালোরি থাকে, কিন্তু এক প্যাকের হিসাবে বলছি, এক প্যাকে 112 ক্যালোরি মতো থাকে। ওকে, এক প্যাক, এবার সে যদি এক প্যাকের জায়গায় 10 প্যাক খেতে শুরু করে, তাহলে তুমি বুঝতে পারছো তো তার কি অবস্থা হতে পারে। অ্যাকচুয়ালি মানে যতটা সম্ভব অ্যালকোহল থেকে দূরে থাকাই বেটার। নট ফর মানে গুড ফর হেলথ। স্মোক করলে মোটা হয়? হ্যাঁ, অফকোর্স স্মোকে তো অনেক প্রবলেম আসে। স্মোক করে তো এমনিতে লাংসের প্রবলেম হয়, তো ওবেসিটিতে কি প্রবলেম হয়? ওবেসিটি তো প্রবলেম হয় স্মোকে, অবশ্যই। এটা তো আনহেলদি লাইফস্টাইল না, মানে অনেক রকমের, মানে লাইফস্টাইলটাই নষ্ট হয়ে যায়, ডিসিপ্লিন লাইফস্টাইলটা। স্মোক আছে যারা প্রচুর, মানে চেন স্মোকার অবশ্যই তার লাইফস্টাইলটা তো নষ্ট হয়ে যাচ্ছে স্মোকে। মানে ডায়েট, আমি ডায়েট মানে ব্যাপারটা বোঝো, ডায়েট মানে লাইফস্টাইল মডিফিকেশন, ডিসিপ্লিন লাইফস্টাইল, সেই ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। রেশমিদি, এবার আসি আমরা একটা সিরিয়াস টপিকে ঢুকি। এবার আমরা মদ খাওয়া, নেশা করা এইসবের থেকে বেরিয়ে সিরিয়াস জায়গায় আসি, সেটা হচ্ছে যে ওবেসিটি বা ওয়েট গেনে মেয়েদের অনেক রকম সমস্যা আসে। মানে তোমার কাছে কি কি ধরনের কেসেস আসে? প্রচুর, মানে দেখো আমার কাছে প্রচুর 110-20 ওজন হয়ে গেছে মেয়েটার, মানে ঘর দিয়ে ঢুকতে পারছে না আমার দরজা দিয়ে, এমন অবস্থায় সে হাউ হাউ করে কেঁদে ফেলছে যে ম্যাম আমি আর কোনোভাবেই পারছি না, মানে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। মানে 110 কেজি যার ওজন, যার হাইট 5 ফুট, 110 কেজি, মানে তার কি অবস্থা হতে পারে? তো এই ধরনের কেসগুলো কি হয়, হয়তো রিপোর্ট, আমি তো সবাইকে রিপোর্ট আনতে বলি, ফ্যাটি লিভার হয়তো স্টেজ 2 রয়েছে, লিভারের ফ্যাট এতটাই ডিপোজিট হচ্ছে, ইমিডিয়েট যদি ওয়েট না কমায়, মানে কড়া নাড়ছে যে ভবিষ্যতে তোমার 3 হয়ে যাওয়ার পরে লিভার সিরোসিস হতে পারে। মানে ওইখান থেকে ওদেরকে ওয়েট লস করানো, মানে ওখান থেকে ওদেরকে মোটিভেশন করে ওয়েটটা লস করানো, এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়। কারণ ডায়েট শুধু দিয়ে দিলাম তা না, তাকে কি মোটিভেটেড করতে হবে। ঠিক, ডায়েটটা, হ্যাঁ তোমার ডায়েটটা কঠিন জিনিস না, ডায়েট সহজ জিনিস। মানে আমি সবাইকেই বলি ডায়েট, এই যে আপনারা ভাবছেন ডায়েট মানে আমাকে বোধহয় ডায়েটিশিয়ান সব খাবার দিয়ে কম বন্ধ করে দিল, আমি যা যা ভালোবাসি, একটু ডিম খেতে ভালোবাসি, একটু দুধ খেতে ভালোবাসি, একদম না, বরঞ্চ ডিম দুধ তো খাবেনই, এটা বেশি ইম্পর্টেন্ট শরীরের জন্য। ডায়েট মানে কি, আপনাকে পরিমাণ করে দিচ্ছে, পরিমাণটা দিয়ে দিচ্ছে আপনার ডায়েটিশিয়ান। আপনি কি এক থালা ভাত খাচ্ছিলেন, সেইখানে আপনাকে কমিয়ে দিচ্ছে ভাতের পরিমাণটা। আপনি ডাল খাচ্ছিলেন 2 বাটি, সেখানে আপনাকে কমিয়ে দিচ্ছে বাটিটা, কিন্তু আপনার সমস্ত খাবারটা থাকছে। কিন্তু ধরো একটা থালার 4টে ভাগ করো, 4টে ভাগের মধ্যে 4টে খাবার নাও, ভাত নাও, ডাল নাও, তরকারি নাও, স্যালাড নাও, স্যালাড দিয়ে শুরু করো, তোমার পছন্দের কিন্তু সব খাবারই থাকছে। আমি পোর্শনটা কন্ট্রোল করে দিলাম,
বুঝতে পেরেছো? আর মানে চেষ্টা করতে হয় কি এইসব মানুষদের কি, মানে ধরো তোমার ভালো লাগলো, ইস আজকে মাছটা খুব ভালো হয়েছে, আমি 2-3 হাতা ভাত নিয়ে নিলাম। একবারই 1 হাতাই ভাত নিতে হয়, মানে ওটা, হ্যাঁ 1 কাপ। তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের কেসেস আসে। তারপরে ধরো 4 স্টেজের ক্যান্সার, ওই ধরনের ডায়েটও আমাকে দিতে হয়। মানে আমি বুঝতে পারছি মানে সে আর বেশি দিন সার্ভাইভ করবে না, সেই ধরনের ডায়েট। 4 স্টেজের ক্যান্সার, হ্যাঁ ক্যান্সার। তারপরে ধরো 12 বছর আগে তার কিডনি ট্রান্সফার হয়েছে, তার কিডনিটা ডেটোরিয়েট করছে আবার 12 বছর পর। এই ডায়েটগুলো খুব সেন্সিটিভ হয়। তারপরে ধরো বাচ্চা সবাই জানতে পেরেছে মা হবে সদ্য, পজিটিভ রিপোর্ট এসছে, একদম ছুটে চলে আসলো, ম্যাম আমাকে এবার ডায়েট দিতে হবে। এই ডায়েটগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং। একে কিন্তু কোনোভাবে ওয়েট লস ডায়েট দেওয়া যাবে না, একে কি দিতে হবে, মেনটেন ডায়েট, মানে ওয়েটটা যাতে বেড়ে না যায়। মানে তুমিও মা হয়ে গেলে, তুমিও এতটাই ফুলে গেলে, তুমি আর মা হওয়ার পর তুমি ডিপ্রেশনে চলে গেলে, ইস আমি এরকম দেখতেছিলাম, এত সুন্দর দেখতেছিলাম, আমি মা হলাম এরকম হয়ে গেলাম। না, একটা সুন্দর মেনটেন ডায়েট দিতে হবে যাতে ওনার মেন্টাল হেলথ ভালো থাকে। কারণ ডায়েটের সঙ্গে কিন্তু মেন্টাল হেলথের বড় রিলেশন আছে, এইভাবে জুড়ে রয়েছে মেন্টাল হেলথ আর ডায়েট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম আছে। আর একটা চ্যালেঞ্জিং হয়েছে যেটা আমি অনেক জায়গায় বলেছি, যে মানে সুগার কম ছিল না, 9 মাসের প্রেগনেন্ট, কিছুতেই সুগার কম ছিল না, ইনসুলিন দিতে হচ্ছিল রেগুলারলি, থাইতে ইনসুলিন দিচ্ছিল। মানে হঠাৎ করে আমার চেম্বারে চলে আসে, মানে আমি তখন আমার চেম্বারে কাজ চলছে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম ওপরে বসতে দাও, ড্রয়িং রুমে বসতে দাও। এবার আমি জানিও না উনি প্রেগনেন্ট, আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আমি কিন্তু সত্যিই জানতে পারিনি, মানে উনি তখন বলেও নি আমাকে যে আমি 9 মাসের প্রেগনেন্ট। এবার উঠেছে ওপরে, এবার আমি বললাম ঠিক আছে ফ্রেশ হয়ে আসছি। আমি এসে দেখি অ্যাডভান্স লেভেল, আমি বলছি আপনি মাসের, মানে আপনি প্রেগনেন্ট? বলছে হ্যাঁ। আপনি মাসের প্রেগনেন্ট? বলছে 9 মাসের। আমি বলছি 9 মাসের প্রেগনেন্ট, আপনি ডায়েট নিতে এসেছেন কিসের জন্য? বললো ম্যাম আমাকে কোনো ডাক্তার আমাকে ইনসুলিন বন্ধ করতে পারছে না, আমার কিছুতেই সুগারটা কমছে না, আমাকে যতক্ষণ না ইনসুলিন বন্ধ না হবে, সুগার না কমবে, আমাকে মানে ওটি করা যাবে না, ডেলিভারি মানে আমাকে আটকে রয়েছে আমার। আমি বলছি তো মানে এইসব ডায়েটগুলো খুব রিস্কের হয়, আমি যে ওই সময়টা ডায়েট দেবো। তা যাই হোক, মানে আমি মানে আমার সত্যি বলে আমি ভীষণ ব্লেসড, ভগবানের ঈশ্বরের অসীম কৃপা, ওনার সুগারটা 1 মাসের মধ্যে নর্মাল হয়ে গেল। হ্যাঁ, ডেলিভারি হলো, বাচ্চাও হলো, মেয়ে হয়েছে, আবার ডায়েট নিতেও এসেছিল, মানে বাচ্চা হওয়ার 4-5 মাস পরে আবার ডায়েট নিতেও এসে, ওর নাম পূজা দাস, ও এসেও ছিল। সুগার থাকলে বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা হওয়ার সময় অনেকেরই সুগার, থাইরয়েড এগুলো ধরা পড়ে, হয়তো সারা বছর নেই, ঠিক বাচ্চা হওয়ার আগাখানিক এটা হয় অনেক সময়। ওকে, আর একটা জিনিস সেটা জানার তোমার কাছে, যে পিসিওডি হলে ওজন বাড়ে নাকি ওজন বাড়লে পিসিওডি হয়? পিসিওডিটা দেখো, পিসিওডি তো আগে শোনা যেত না, এখন খুব শোনা যাচ্ছে। মানে 99.9% মেয়েদের পিসিওডি। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, একটা মানে ছোট ছোট সিস্ট হচ্ছে ওভারিতে, এটাই হচ্ছে রিজন। ব্যাপারটা হচ্ছে এটা আগে কিচ্ছু শোনা যেত না, মানে এখন এই জিনিসগুলো ভীষণ আসছে। সবই কিন্তু মানে ওবেসিটি তার কারণ। মানে ওই দেখবে অল্প বয়সী মেয়েদের প্রচুর বাইরের পিৎজা, বার্গার, চিজের জিনিস, মাখন টাইপের জিনিস খাওয়ার একটা প্রবণতা, এই করতে করতে এত ওবেসিটি বেড়ে যাচ্ছে, তারপরে পিরিয়ডস হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, মায়েরা ছুটছে নিয়ে ইউএসজি করাচ্ছে, দেখছে এই ঘটনা। তো ব্যাপারটা হচ্ছে ওবেসিটি বাড়লে অবশ্যই পিসিওডি আসতে পারে, তাই ওবেসিটি কন্ট্রোল রাখতে হবে। এবং যত আমার কাছে পিসিওডির পেশেন্ট আসে সব ওভারওয়েট, বিশাল ওভারওয়েট, 99% ওভারওয়েট। অনেক সময় তো হয় যে বলে, মানে শুনেছি আমি যে পিসিওডি আছে ওই জন্য তুই ফুলে যাচ্ছিস। না, সেটার না। তবে একটা কথা মাথায় রাখবে, বিএমআইটা তো খুব আসল ইম্পর্টেন্ট জিনিস। বিএমআই ধরো কারুর বিএমআই যখন আমি পিসিওডি আছে, প্রচুর ওভারওয়েট হয়েছে, তার ওজন হয়তো 72 বা 80 এরকম ওভারওয়েট, তার পিসিওডি আছে, ইউএসজিতে ধরা পড়েছে, তার পিসিওডি আছে, ডায়েট দিতে হবে। কিন্তু এমনও পেশেন্ট আছে যার বিএমআই কিন্তু একদম নর্মাল, 22-এর নিচে, তারও কিন্তু পিসিওডি হতে পারে। হ্যাঁ, দুটোই হতে পারে, বুঝতে মানে পেরেছো? ওয়েট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি ভেবো না তুমি যে প্রচুর তোমার ওয়েট মানে পিসিওডি হবে, আর ওয়েট কম মানে বিএমআই একদম নর্মাল মানে পিসিওডি হবে না, এটা কিন্তু মানে নেই। বিএমআই 22-এ থাকলেও পিসিওডি হতে হবে, 22 বা 18 থাকলে, মানে আমাদের নর্মাল বিএমআই রেঞ্জটা কি 18 থেকে
22 পর্যন্ত আমরা 22 না 25 পর্যন্ত আমরা নর্মাল রেঞ্জের মধ্যে রাখছি। তুমি তার বিএমআই হয়তো 18, তার সত্ত্বেও তার পিসিওডি আছে, তুমি কি বলবে বলো? তো এইগুলো হচ্ছে রেয়ার কেস, এগুলো সবই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু খাবার রেস্ট্রিকশন, এক্সারসাইজ, এগুলোতে পিসিওডি। আর পিসিওডি কিন্তু রিভার্স করে, মানে তুমি আনহেলদি লাইফস্টাইল লিড করতে শুরু করবে, আবার ওয়েট গেইন করবে, পিসিওডি আবার ফিরে আসবে। একদমই কিওর কখনোই হয় না, তোমাকে সারা জীবন লাইফস্টাইল মডিফিকেশনে রাখতে হবে। পিসিওডি এখন মানে প্রত্যেকটা মেয়ের রয়েছে, 99% মেয়েদের পিসিওডি রয়েছে বা পিসিওএস রয়েছে। তো তুমি তাদেরকে কি টিপস দিতে চাইবে? প্রথমে বলবো, আপনারা আজকাল অল্প বয়সী মেয়েদের একটা স্মোকের হ্যাবিট চলে এসেছে, স্মোকটা কমিয়ে দাও 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এক্সারসাইজ করো, 2 নাম্বার। 3 নাম্বার ভালো নিউট্রিশনকে ঠিক করো, ওটা ইম্পর্টেন্ট। থালাটা যেন তুমি যে খাবার থালাটা দিনে ওই দৈনন্দিন যে খাবারটা খাও সেই তার মধ্যে যেন প্রপার নিউট্রিশন থাকে, ব্যালেন্স ডায়েট থাকে। তুমি যে খাবারটা খাচ্ছ সেটা যেন হেলদি হয়। আনহেলদি খাবার মানে বাইরের খাবার, প্যাকেট জাতীয় খাবার, এগুলোকে বন্ধ করে দাও, তাতেই তোমার ওয়েটটা সুন্দর ম্যানেজমেন্ট হবে, তাতে পিসিওডিটা কন্ট্রোলে চলছে। আর কিছু খাবারের জিনিস মানে ধরো দুধের জিনিস তাদেরকে বন্ধ করে দিই। দুধের জিনিস বলতে কোনো যে মিল্ক প্রোডাক্ট লাইক প্রোবায়োটিক না, মানে দই না, দুধের জিনিস, পনির, ছানা, এগুলোকে বন্ধ করে দিই পিসিওডির কিছু পেশেন্টকে। তো এইগুলো ছোট ছোট টিপস পিসিওডির পেশেন্টকে। লাইফস্টাইল মডিফিকেশন মানে ডায়েটের দ্বারা সবকিছুই সম্ভব, ডায়েট ইজ ম্যাজিক। এবার পিসিওডির মানে অনেক সময় যে ক্ষেত্রে প্রবলেম হয় পিসিওডি নেই কিন্তু পিরিয়ডসে প্রবলেম হয়, যেরকম একই মাসে 2বার পিরিয়ডস হওয়া বা পিরিয়ডস মিস করে যাওয়া, সেগুলো অনেক সময় পিসিওডি না থাকলেও হয়। তো সেই রেগুলার পিরিয়ডসের জন্য মেয়েরা কিভাবে কি রকম ডায়েট প্ল্যান ফলো করতে পারে? দেখো, এরকম তুমি ঠিকই বলেছো, পিসিওডি নেই কিন্তু তার সত্ত্বেও পিরিয়ডস ইরেগুলার, যেটা হরমোনাল ডিসব্যালেন্স, সবটাই কিন্তু ওবেসিটি। তুমি দেখো গিয়ে যাদের এরকম প্রবলেম হচ্ছে তাদের ওভারওয়েট কিনা। তুমি একটা জিনিস তুমি দেখবে, যাদের এই সমস্যাটা হচ্ছে তারা দেখো কি সবাই ওভারওয়েট। পিসিওডি নেই কিন্তু তা সত্ত্বেও মানে চলে তো আসতে পারে, কিন্তু তার আগে পিরিয়ডসটা ইরেগুলার হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। দেখো কি 1 মাস ডায়েট করবে, ঠিক হয়ে যাবে আবার। তারপর যদি ঠিক না হয় তো ডাক্তার আছেই। তো সবার আগে লাইফস্টাইল, মানে লাইফস্টাইল ঠিক নেই তার, দেখো কি কোনো একটা পুরো সার্কেলটাকে মানে দিনের সার্কেলটাকে তোমাকে ফিক্স করে ফেলতে হবে। একদম একদম। এছাড়াও এরপর প্রপার ঘুম, স্লিপ আর একটা জিনিস আজকাল যেটা সবচেয়ে বড়, যে স্লিপ একদমই ঘুম নেই, সারাদিন ধরে মোবাইল স্ক্রল। আর আজকাল তো আছে রিলস, মানুষ ঘন্টার পর ঘন্টা রিলস দেখেই সময় কেটে যাচ্ছে। এবার ধরো যাদের ওয়ার্ক লাইফটাই এরকম, যেরকম তার মধ্যে আমিও পড়ি, আমার কাজটাই শেষ হয় রাত্রি 2-3টে, এরপরে শুতে যাওয়া, ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে সকাল 9টা বা 9:30। সত্যি এটা আমার স্টাইল, যেহেতু আমাদের একটা এজেন্সি রয়েছে, প্লাস আমি অভিনয় করি, প্লাস আমার পডকাস্ট, সব মিলিয়ে এরকম একটা লাইফস্টাইল যেখানে আমার শুতে যাওয়ার টাইম হচ্ছে 2টো। তার আগে যদি আমি শুতে যাওয়ারও চেষ্টা করি, আমি যদি ভাবি যে আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো, আমার কাজ চলে যাবে, আমি আমার যেটা অর্থ উপার্জনের জায়গা সেটা বন্ধ হয়ে যাবে। এরকম অনেক আইটি সেক্টর বা প্রাইভেট সেক্টরগুলোকে দেখছি যেখানে তোমার ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে, কিন্তু তাদের ওয়ার্ক টাইমের কোনো শিডিউল নেই সেরকমভাবে, 20 ঘন্টার বা 12 ঘন্টার বেশি তারা কাজ করছে। তাদের ক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস দিতে চাইবে? খুব প্রবলেম, জানো তো, মানে আমার কাছে প্রচুর মানুষ আছে, মানে এই যে কাজের প্রেশার, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে শুতে শুতে সত্যি রাত হয়ে যায়। দেখো, আমাদের যখন পেশেন্ট দেখছি, আমাদের তো পড়াশোনা করতে হয়, অনেক রোগ সম্পর্কে জানতে হয়, মানে এমন এমন রোগ আসে যেটা আমরা হয়তো বুঝতেই পারছি না যে এই রোগের কি ট্রিটমেন্ট হতে পারে, কি খাবারের মাধ্যমে তাকে আমি কি করে সুস্থ করতে পারি। তাহলে আমাদের একটু পড়তে হবে, সবার ক্ষেত্রে, সে ডক্টর বলে না, কেউই তো মানে সব কিছু সব জানে না, তাদেরকে পড়াশোনা করে জানতে হয়। তো এই পড়তে পড়তে ধরো পেশেন্ট দেখা শেষ হলো, তারপর নিজে পড়তে পড়তে ওরকমই রাত 1টা-2টো বেজে গেল। ব্যাপারটা হচ্ছে স্লিপ না আমাদের প্রচুর হ্যাম্পার যাবে, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। স্লিপের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ঘুমের মানে মধ্যে আমাদের কোষগুলো তৈরি হচ্ছে। এই কোষগুলো না আমাদের মানে কোর্সগুলোকে রিকভারি করতে স্লিপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তবু আমি বলবো চেষ্টা করুন অন্তত 7 ঘন্টা ঘুমানোর, যখন সময় পাচ্ছে। দিনের 8 ঘন্টা ঘুমানোটা যে কোনো সময় হতে পারে? হ্যাঁ, যে কোনো সময় হতে পারে। এই যে অনেকে বলে না দুপুরে ঘুমালে মোটা হয়ে যাবে, প্লিজ এই ভুল কথাগুলো বলবেন না, এগুলো একদম মিথ। দুপুরে ঘুমান, রাতে ঘুমান, কিন্তু ঘুমান, মানে ঘুম ইজ ইম্পর্টেন্ট স্লিপের থেকে। মানে আপনি ধরুন যেটুকু টাইমে তুমি ভেবে দেখো তো, তুমি হয়তো সারাদিনের মধ্যে মেবি
আধ ঘন্টা তো রেস্টের টাইম পাচ্ছ, 8টা ঘন্টা তুমি পিঠটা একটু চেয়ারে থাকে, তুমি মনে হচ্ছে না 8 ঘন্টা ঠিক আছে একটু মোবাইলটা দেখি। এই যে 8 ঘন্টা আমি মোবাইলটা দেখছি, তার মধ্যে আমি কিন্তু ওইখানে শুয়ে ঘুমিয়ে নিতে পারি একটুখানি, ঠিক তাই না? এইটাই হচ্ছে আমাদের সমস্যা, আমরা যেটুকু সময় পাচ্ছি আমরা কিন্তু মানে সেটা মোবাইলে ইউজ করছি। হ্যাঁ, মোবাইল ভীষণ ইম্পর্টেন্ট। আজকে যেমন আমার সোশ্যাল মিডিয়া খুব দরকার, আমার কাজটাই সোশ্যাল মিডিয়া, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ, যারা ব্লগার, কিন্তু যাদের সত্যি মানে মোবাইলটা না হলে তারাও কিন্তু মোবাইলটা ইউজ করছে। দ্যাটস ওয়াই আপনারা চেষ্টা করুন প্রপার দুপুরে ঘুমান। আমি তো বলবো দুপুরে ঘুমান, মানে আমি তো দুপুরের সময় পেলেই ঘুমাই। দুপুরের ঘুমালে কি হচ্ছে আপনার ওই যে মানে পরে যে কাজটুকু আছে খুব সুন্দরভাবে হচ্ছে। আমি দেখেছি আমি দুপুরে ঘুম হলে আমার বিকেলটা ভীষণ ফ্রেশ যায়। হ্যাঁ, একদমই তাই, ভীষণ এনার্জেটিক যায়। বিদেশে কিন্তু লাঞ্চ ব্রেকে দেওয়া হয় রেস্টের টাইম, যাতে ঘুমায়, বিদেশে এটা নিয়ম করে দিয়েছে। এবং দুপুরে ঘুমান, দুপুরে ঘুমালে মোটা হবেন না। আগেকার দিনে আমাদের মা কাকিমারা কিন্তু বলতো যাদের বিয়ের কনেকে দুপুরবেলা ঘুমোতে দাও, মানে বিউটি স্লিপ যেটাকে আগে বলা হতো। এক্স্যাক্টলি, মানে তুমি যেখানে সময় পাচ্ছ ঘুমিয়ে নাও, সোফা পাচ্ছ। আমি তো বাসে দাঁড়িয়েও ঘুমিয়ে পড়তে পারি, মানে সত্যি কথা, এই যে আমি আসছি গাড়িতে, আমি আমার মতো আমি ঠিক আছে থাক ফোন, আমি আগে চোখটা একটু বুঝে নি। হ্যাঁ, মানে আমি বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়তে পারি, আমি এত ঘুমোতে ভালোবাসি। এত মানে আমাদের তো প্রচুর পরিশ্রম, মানে মাথার প্রেশারটা যায়, ঘুমালে কি হয় ব্রেনটা অ্যাক্টিভ হয় পরের কাজটা করার জন্য। আর একটা রেশমিদি, সেটা হচ্ছে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পোস্ট প্রেগনেন্সি অনেকেই, তুমি যেটা বললে যে প্রচুর ওয়েট গেইন করে ফেলে, তো তাদের জন্য তুমি কি টিপস দিতে চাইবে? কারণ আমাদের দর্শকদের মধ্যে অনেকেই নতুন মা রয়েছেন যারা মানে বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগছেন ফিগার নিয়ে, তারপর তাদের ব্রেস্ট নিয়ে ফিগারটা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তুমি কি বলতে চাইবে? প্রথমেই বলবো, যখনই মা হওয়ার সুখবরটা পাবেন, একটা মেনটেন ডায়েটে চলে যান, মেনটেন ডায়েট করুন, তাতে কি আপনি হেলদি থাকবেন। আগেকার দিনে কি বলতো, বাচ্চা হবে মানে তুমি সব খেতে পারেন, বাচ্চাও ভালোবাসছে তুমিও ভালোবাসছো, মানে সে মানে তাকে সব খাবারে সে যা চাইতো খেত, সেটা আনহেলদি হলেও হয়তো খেত। এতে কি হচ্ছে, ওয়েট গেইন করে গেল। তারপরে যেই বাচ্চা হলো, তারপরে সেটা বিকট একটা চেহারা তৈরি হয়ে গেল। নিয়ম হচ্ছে বাচ্চার হওয়ার যে সুখবরটা পাবেন, একটা মেনটেন ডায়েটে চলে যান, ঠিক বাচ্চা হয়ে যাবে আপনি মা হয়ে যাবেন, তার ঠিক 4-5 মাস ব্রেস্টফিড করে, মোটামুটি 6 মাস মতো, আমি এটা নর্মাল বলছি, যেই 4 মাস হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি আবার ডায়েট স্টার্ট করে দিন। 4 মাস হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, হাঁটাচলাও করতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনি ডায়েট স্টার্ট করে দিন এবং ডায়েট করুন, সঙ্গে এক্সারসাইজ করুন। এতে আপনার কি লোয়ার বেলি ফ্যাটটা, যে জায়গাটা ফাঁকা হয়ে যায়, এতে কি হয় ফ্যাট জমতে শুরু করে, এইটা আর জমবে কম। মানে কি বলুন তো, যতদিন যাবে, ধরুন 1 বছর হয়ে গেল আপনি কোনো ডায়েট করছেন না, বাচ্চাও ছোট রয়েছে, আপনি ভাবছেন, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার বেলি ফ্যাট বাড়বে, আর বেলি ফ্যাটটা না একদম মানে শক্ত হয়ে যাবে। সেই বেলি ফ্যাট কমানোর মতো কিন্তু সে খুব কঠিন কাজ। বেলি ফ্যাট হচ্ছে সবচেয়ে জিদ্দি ফ্যাট। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের মানে ওবেসিটির কারণে, মানে ওয়েট গেনের কারণে কি কি রোগ হতে পারে? প্রচুর লাইফস্টাইল ডিজিজ হতে পারে। হরমোনাল ডিসব্যালেন্স 1 নাম্বার, 2 নাম্বার হরমোনাল ডিসব্যালেন্স, এটা এক ধরনের, এটাও পিসিওডির মতো প্রবলেম। লাইফস্টাইল ডিজিজ আসতে পারে, কোমরবিটি আসতে পারে, ওবেসিটি চলে আসতে পারে, মুড সুইং হয়ে যেতে পারে, মানে বিভিন্ন ডিপ্রেশনে চলে যেতে পারে একটা মানুষ। মানে কত রকমের ডিপ্রেশন হতে পারে, একটা ওবেসিটি হয়তো তাকে আয়নাতে দেখতে ভালো লাগছে না, সে ডিপ্রেশনে চলে গেল। তো ওবেসিটি হলে অনেক কিছু আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে কি লাইফস্টাইল ডিজিজ থেকে ফ্যাটি লিভার, বিভিন্ন রোগ, কত রকমের রোগ, মানে ওবেসিটি এই কথাটা তো আমরা বলি যে ওয়েট গেইন করলে, আর একটা কথা খুব প্রচলিত রয়েছে, বাবা এত মোটা হয়ে যাচ্ছিস তুই কোনোদিন মা হতে পারবি না। তো এটাও কিন্তু মানে নির্ভর করছে, এটা তো বডি শেমিং এর ব্যাপার। মা হতে পারবে না এটা ভুল কথা, কেন মা হতে পারবে না, সবাই মা হতে পারবে, কিন্তু ওই যে তাকে একটু সচেতন হতে হবে। এখন আমার তো মনে হয় মানুষ কিন্তু সচেতন হয়েছে আগের থেকে অনেক বেশি। প্রচুর জিম হচ্ছে আজকাল, পাড়ায় পাড়ায় জিম হচ্ছে, খুব ভালো মাল্টি জিম হচ্ছে আজকাল আমি দেখছি, এবং মানুষও কিন্তু খুব সচেতন হয়েছে। আমি দেখছি মেয়েরা প্রচুর জিমে যায়,
ছেলেরা যায় কি সুন্দর ডায়েট করে, বা পার্টি হচ্ছে মানে কেক খাওয়ানো হচ্ছে, কেকটা পর্যন্ত মুখে দিচ্ছে না, মানে হয়তো কাটছে সবাই, টেস্ট যেটুকু করার, মানে সবাই কিন্তু খুব সচেতন হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, মা মানে মোটা হলেই মা হতে পারবে না, এই মানুষটাকে এইভাবে ডিপ্রেশনে ফেলবেন না, এতে তার মন খারাপ হয়ে যেতে পারে, মানুষ তাকে উল্টোটাও শুনতে হয়, বাবা তুই এত রোগা, তার তুই মা হতে হতে পারবে না। এইটা মানুষকে মানে এইগুলো বলা মানে মানুষকে বডি শেমিং করা এবং তাকে তাকে মনটা খারাপ করে দেওয়া যে কেন হতে পারবে না। সে লাইফস্টাইল ঠিক করলে সে সব হতে পারবে। একটা মোটা মানুষ কি মা হতে পারে না? তার সুস্থতার উপর নির্ভর করছে, তার ফিটনেসের উপর নির্ভর করছে। এবার আসি ছেলেদের কথায়। ছেলেরা ওয়েট গেইন করলে কি কি প্রবলেম আসতে পারে? প্রচুর, ওই একই হরমোনাল ডিসব্যালেন্স আসতে পারে, সেটা ছেলেদের ক্ষেত্রে, লাইফস্টাইল ডিজিজ আসতে পারে, কোমরবিটি আসতে পারে, ব্যাক পেনের প্রবলেম। বেলি ফ্যাট হলে সবার আগে ব্যাক পেন হবে, প্রচন্ড ব্যাক পেন হবে। বেলি ফ্যাট হলে তুমি যাদের যাদের বেলি ফ্যাট দেখবে, তুমি জিজ্ঞেস করে দেখো, তার ব্যাক পেন হয়, ব্যাক পেন হয়। আচ্ছা, একটা জিনিস যেটা ছেলেদের খাবার মানে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে এসেছি যে মেয়েদের খাবারের তুলনামূলকভাবে বেশি হয়, মানে এটা কি সত্যি? মানে ছেলেদের কি সেই তুলনায় পরিমাণ বেশি প্রয়োজন তাদের মানে বডির? ব্যাপারটা কি বলতো, মানে তোমার খাওয়ার ক্যালোরি ইনটেক নির্ভর করছে তোমার হাইট ওয়েট এজ অনুযায়ী, বুঝতে পেরেছো? পুরোটাই তোমার, এটা ছেলে মেয়ে বলে নয়, তোমার অ্যাক্টিভিটি অনুযায়ী কতটা ক্যালোরি দেবে। তুমি সারাদিনে জিম করছো, কাজ করতে আসছো, প্রচুর কাজ করছো, ছেলে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছ, বাড়িতে আসছো, তোমার যে পুরো লাইফস্টাইলটার উপর তোমার ক্যালোরিটা নির্ভর করছে। তুমি ধরো কিছু করছো না, শুধু বাড়িতে থাকছো বা বাড়িতেই থাকছো, তাহলে সেইভাবেই ক্যালোরি ইনটেক হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি পরিমাণ, যে ওয়েট বাড়লে স্পাম কাউন্ট কমে যায়, এটা কি ঠিক? হ্যাঁ, ওয়েট বাড়লে মানে স্পাম কাউন্ট কমে যায়, একটা মানে যেটাকে বলে স্পাম কাউন্টটা হেলদি হয় না। ওকে, তাহলে তো যে কথাগুলো আমাদের সমাজ থেকে একটা মেয়েকে শুনতে হয় যে তুই মোটা বলে মা হতে পারবি না, তাহলে সেই কথাটা মানে সমানভাবে একটা ছেলেরও শোনা উচিত যে তার ওয়েট বাড়লেও সে বাবা হতে পারবে না, সেটা তার প্রবলেম। একদমই তাই। মানে এখন কিন্তু কাপলকেই ডাক্তার ডাকে, দুজনের ট্রিটমেন্ট হয়। শুধু মেয়েদের যেটা আগে ধারণা ছিল যে মানে একটা মা হতে পারছে না মানে মেয়েদের প্রবলেম, নো, এখন কিন্তু সংখ্যায় ছেলেদের প্রবলেমটা বেশি, কারণ এখন ওয়ার্ক প্রেশার এত বেশি, আর তারপরে স্মোকিংয়ের একটা প্রবণতা, অ্যালকোহল ইনটেক, আনহেলদি লাইফস্টাইল, তারপরে কি তাদের ক্লান্তি, কাজের প্রেশারে, বিভিন্ন কারণে স্পাম কাউন্ট কিন্তু কমে যাচ্ছে, ছেলেদের স্পেশাল কথা বলছি। সেখানে কি ডায়েট হেল্প করতে পারে? অবশ্যই, ডায়েটের সঙ্গে এইটার পুরোটাই রিলেটেড, মানে নিউট্রিশন প্রচুরভাবে এটার সঙ্গে, মানে হেলদি লাইফস্টাইল একদম ঠিক, মানে একটা ডিসিপ্লিন তৈরি করতে পারে, একদম একদম ডিসিপ্লিন তৈরি করতে পারে। আচ্ছা, এরপরে আসলাম যে ছেলেদের অ্যানাটমি মেয়েদের অ্যানাটমি, সব শেষে আমি যেটা বললাম, কিছু কিছু আমাদের ভ্রান্ত ধারণা আছে যেগুলো আমাদের মনে হয় ভাঙা উচিত, যেগুলো তোমার সঙ্গে আমার অফ ক্যামেরা কথা হচ্ছিল, যেগুলো আমরা প্রত্যেকেই মেনে চলি। একটু মোটা হয়ে যাচ্ছি, তাহলে ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে একটা লেবু চিপে একটুখানি মধু দিয়ে খেয়ে নাও, দেখবে বেলি ফ্যাট ঝরঝর করে নেমে যাচ্ছে। মানে আপনারা মানে রিকোয়েস্ট করব, এই সব রিলগুলো মানে রিল বা একটা ইউটিউব দেখে নিজেরা খেতে শুরু করবে না। অনেকে বলে দেখবে আমার সারাদিনে যা খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে। এটা দেখুন, তুমি খেয়াল করে দেখো, ঘুম থেকে উঠেই কফি খাচ্ছে খালি পেটে, ঘুম থেকে উঠেই চা খাচ্ছে খালি পেটে, ঘুম থেকে উঠেই লেবু জল খাচ্ছে। একটা সাইট্রিক বা সাইট্রাস জাতীয় ফ্রুটস তুমি এমটি স্টমাকে ইনটেক করছো, তোমার তো অ্যাসিড হবেই সকালবেলা। তুমি যদি সকালবেলা গরম জল খেতে হয়, তুমি জিরা ওয়াটার খাও, মেথি ওয়াটার খাও, অনেক বেশি সেফ ওটা। তুমি উঠেই কেন লেবু জলটা খাচ্ছ? লেবু জল খেতে হয় কখন জানো তো? লাঞ্চের পরে নয় ডিনারের পরে, মানে ভরা পেটে লেবু জল খেতে হয়, খালি পেটে নয়, একদম মূল। আর চা কফিও তাই, কিছু খেয়ে খান কফি। ওই জন্য কথাটা হচ্ছে খালি পেটে জল আর ভরা পেটে ফল। হ্যাঁ, আর অনেকে আছে খালি পেটে ফল খাচ্ছে না, এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। ফল খাওয়ার সঠিক সময় কোনটা? ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে ঠিক একটা মিড মর্নিং 12:30টার সময় একটা ফল খাওয়ার একটা ভালো সঠিক সময়, তখন খাবার কিছু থাকছে। আর তুমি ধরো ব্রেকফাস্টের সঙ্গে তুমি একটা কার্বস খাচ্ছ, তার সঙ্গে তুমি সাইড ডিশ একটা ফ্রুট স্যালাড নিচ্ছ, উইল বি বেটার। কিন্তু ওই যে খালি পেটে শুধু ফ্রুট স্যালাড খেয়ে নিলে ভীষণ খারাপ। তুমি কার্বস খাও,
একটু সিম্পল কার্বোহাইড্রেট, মানে তুমি কার্বস রাখো, দেন তুমি কার্বসও ফলে আছে, মানে আমি বলতে চাই যে সিম্পল কার্বোহাইড্রেট কিছু খাও, সেটা রাইস কেক খাও বা রুটি খাও, যাই খাও, একটা কার্বস খাও, তার সাইড হিসেবে তুমি একটা ফ্রুট স্যালাড নাও, ঠিক আছে তাও, কিন্তু তুমি খালি পেটেই ফল খেও না। মাঝখানে একটা রিলস খুব ভাইরাল হয়েছিল যে লাউয়ের শরবত ঝরঝর করে রোগা করিয়ে দেবে, 1 সপ্তাহে 5 কেজি কমিয়ে দিতে পারে। লাউয়ের শরবত আমিও খাই, লাউয়ের জুস। হ্যাঁ, আমি জানি না যদি লাউয়ের জুস খেয়ে আমার 5 কেজি, আমার যদি 19 কেজি কমে যেত তাহলে আমার মধ্যে মানে এতটা ট্রাভেল করতে হতো না। সেই রিলস গুলো ভাইরাল, অ্যাকচুয়ালি লাউয়ের সব কিছুরই বললাম না, একটা ইনটেকের টাইম আছে। লাউয়ের রস শরীরকে ঠান্ডা রাখে অ্যাকচুয়ালি, লাউয়ের রস মানে রোগা করে না। লাউয়ের রসের সঙ্গে ওয়েট লসের খুব যে রিলেশন আছে তা না, মানে এবার তুমি যে সারাদিনে শুধু লাউয়ের রসই খেয়ে থাকো আর কিছুই না খাও, তুমি তো এখন এত রিলসটা ভাইরাল হয়েছে, আমি দেখছি আমার মাও বলছে ও লাউয়ের রস খা, লাউয়ের রস খা রোগা হয়ে যাবি, লাউয়ের রস খা রোগা হয়ে যাবি। লাউয়ের রসে কনস্টিপেশনের প্রবলেমকে খুব ভালো সলভ করে, শরীরকে ঠান্ডা রাখে, সুগার থাকলে সুগারটাকে অনেকটা কন্ট্রোলে রাখে। কিন্তু এবার তুমি সারাদিনে প্রচুর ভাত রুটি খেয়ে লাউয়ের রস খাচ্ছ, তাহলে কোনো লাভ নেই। হ্যাঁ, লাউয়ের রস শরীরকে ঠান্ডা রাখে, এটা খুব ঠিক কথা, কনস্টিপেশনের প্রবলেমকে খুব ভালো সলভ করে। বেশ, থ্যাংক ইউ রেশমিদি, তোমার থেকে অনেক কিছু জানলাম, কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেল যেহেতু আমাদের সময়টা সীমিত। আমরা রেশমিদিকে আবার আনছি, তাই জন্য আগে থেকে বলছি আপনাদের কি কি প্রশ্ন আছে, মানে আপনাদের কি কি সমস্যা, যেগুলো কমন সমস্যা সেগুলো নিয়ে আমরা ছোট করে কথা বললাম, আপনাদের কি কি সমস্যা সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব অবশ্যই করুন। শেষে আমি রেশমিদির কাছ থেকে একটা মোক্ষম জিনিস জানতে চাইবো যেটা আপনাদের জন্য খুব হেল্প করবে, তাই পুরোটা দেখুন। সেটা হচ্ছে ওভারঅল একটা কমন ডায়েট চার্ট যদি তুমি দাও যেটা হেলদি লাইফস্টাইল লিড করতে হেল্প করবে। দেখো, ডায়েট তো পুরো ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার আলাদা আলাদা ডায়েট চার্ট, মানে হ্যাঁ, মানে আগে কি আগে ধারণা ছিল কি, অনেকে আগে বলতো যে তোমার ডায়েট চার্টটা দাও তো আমি একটু খেয়ে নিই, মানে ভাবছি তোমার ডায়েট চার্টটা খেলেই আমি রোগা হয়ে যাব, এই ধারণাটা এখন একটু মানে চেঞ্জ হয়েছে, সবার ডায়েট চার্ট আলাদা, ম্যান টু ম্যান ভ্যারি করে। তবু যদি আপনারা একটা গুড লাইফস্টাইল বলুন বা লাইফস্টাইল একটা মানে ডিসিপ্লিন লাইফস্টাইল নিউট্রিশনের মাধ্যমে ঠিক করতে চান, বলবো সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিরা বা মেথি ওয়াটার দিয়ে দিনটা স্টার্ট করুন। দেন আপনি কিছু ড্রাই ফ্রুটস খান, দেন আপনি একটা ব্ল্যাক কফি বা গ্রিন টি খান, বিস্কিটটা খাবেন না, ট্রান্স ফ্যাট কম খান, বিস্কিট কম খান, আপনি তারপরে এটা সারাদিনে ডিম সিদ্ধ রাখুন, দেন ব্রেকফাস্টে প্রোটিন দিয়ে স্টার্ট করুন, ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা কি করেন ব্রেকফাস্টে ভাত রুটি ডালিয়া এই ধরনের জিনিস খান। আচ্ছা, ডালিয়া কি খাওয়া উচিত নয়? না, ডালিয়া ভালো, আমি ডালিয়া ভালো বলছি না, মানে খারাপ বলছি না আমি, কিন্তু ডালিয়া ভালো, মানে কি বলুন তো, মানে ব্রেকফাস্টেই ডালিয়া ঠালিয়া দিয়ে না খেয়ে একটা প্রোটিন রাখুন। আচ্ছা, প্রোটিন রাখুন, প্রোটিনের মধ্যে আপনি রাখতে পারেন প্রোটিন ফাইবার রাখতে পারেন, যেমন ওটস রাখতে পারেন, বা সিড দিয়ে কিছু সিডগুলো রাখতে পারেন, ড্রাই ফ্রুটস রাখতে পারেন, বা ডিম দিয়ে কিছু চিলা খেতে পারেন, বেসন দিয়ে ডিম দিয়ে চিলা, ওটস দিয়ে অমলেট খেতে পারেন, মানে প্রোটিন দিয়ে স্টার্ট করুন ব্রেকফাস্টটা। দেন আপনি মিড মর্নিং একটা ফ্রুটস রাখুন, দেন আপনি লাঞ্চ খান, লাঞ্চে আপনি একটা প্রপার মিল ব্যালেন্স মিল খান, ভাতের সঙ্গে তরকারি খান, আর চেষ্টা করুন একবারই নেবেন তরকারিটা, দুবার নয়। বাহ, মা তো খুব ভালো করে কষিয়ে রেঁধেছে, আমি 2 হাতা তরকারি, একবারই 1 হাতা ভাত, 1 হাতা তরকারি, 1 হাতা ডাল, স্যালাড অ্যান্ড টক দই। ডাল কি ওজন বাড়িয়ে দেয়? একদম না, ডাল মানে কি বলবো, এটা আমি এটা অনেক বলি, ডায়েটিশিয়ানই প্রোটিনের মধ্যে ডাল ডিম খেতে বারণ করে দেয়। ধরো আমরা খুব গরিব, আমি খুব গরিব, আমার গরিবের সবচেয়ে বড় মূল প্রোটিন হচ্ছে মানে সোর্স অফ প্রোটিন হচ্ছে ডাল। তুমি একটা জিনিস ভাবো, মানুষ আর ডিম মাছ মাংস কম খাক, কিন্তু ডাল কিন্তু খায়, হ্যাঁ, ভাত ডাল তো খায়, মানে সে গুড সোর্স অফ প্ল্যান্ট প্রোটিন। কিন্তু আমিও এর আগে ডায়েটিশিয়ান দেখিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল যে ডিম
ডাল, যে কোনো জাতীয় ডাল, সে যা খুশি ডাল, মানে তরকা থেকে শুরু করে সমস্ত প্রকার ডাল বন্ধ, ডিম খাবে না। না হ্যাঁ, মানে পনির তুমি বন্ধ। যদি প্রোটিন না খাও তোমার মাসেলটা কি করে হবে? তোমার মাসেল, তোমার নিশ্চয়ই তুমি চাও না তোমার গালটা ঝুলে পড়ুক, না, নিশ্চয়ই চাও না তুমি তোমার হাতে। বলে যে চিকেনও যাতে কম করে দেয়, শুধু মাছ খেতে না পারবো। না 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 না, প্রোটিন দু ধরনের, প্ল্যান্ট প্রোটিন অ্যান্ড অ্যানিমাল প্রোটিন। প্ল্যান্ট প্রোটিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডাল। Okay. হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সব রকমের ডাল খাও, ছোলার ডাল, মুসুর ডাল, তারপরে ঘুগনির ডাল বলে, মটর ডাল, আমার ঠিক নাম অত মনে পড়ছে না, কত ডাল আছে। গ্রিন মুগ ডাল ভীষণ ইম্পর্টেন্ট, মানে তরকার ডাল, মানে এই ধরনের ডাল খাও, প্রচুর ডাল খাও। ডাল নাও, দেন স্যালাড দিয়ে স্টার্ট করো। ডালটা কি অনেক ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় যারা ওয়ার্কিং। আর ভারী করে ডাল খাও, পাতলা নয়, একদম জলের মতো ডাল না, ভারী, দরকার সিদ্ধ খাও। মানে স্যালাড দিয়ে শুরু করো, তাহলে লাঞ্চটা হলো ব্যালেন্স। দেন তারপরে তুমি ইভিনিং এ একটা স্ন্যাক্স নাও, স্ন্যাক্সের মধ্যে তুমি রোস্টেড চানা রাখো, ছোলা ভাজা রাখো, মাখানা রাখো, কিছু ড্রাই ফ্রুটস রাখো, দেন তুমি পিনাট রাখতে পারো, চিড়ে ভাজা রাখতে পারো, একটা গ্রিন টির সঙ্গে ব্ল্যাক কফি। দেন রাত্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিনার যত তাড়াতাড়ি পারো করো, যারা বাইরে চাকরি করছেন তারা দরকারে ক্যারি করুন। আর ডিনারও প্রোটিন খান, মানে সকালে প্রোটিন দিয়ে শুরু হলো ব্রেকফাস্ট, আর ডিনারও প্রোটিন দিয়ে শেষ করবেন। প্রোটিনের মধ্যে স্যালাড রাখুন। তুমি ডিনারের জন্য বেস্ট কি? স্যালাড, চিকেন, ফিশ, পনির, ডিম, এগ স্যালাড, পনির স্যালাড, চিকেন স্যালাড অ্যান্ড বা চিকেন স্টু। কটার সময় প্রেফার করছো? প্রেফার আমি যদি বলি, এবার আমার কথা শুনে মানুষ পারবে না, আমি খাই হচ্ছে 6:30টার মধ্যে। এবার মানে সবাই মানে মোটামুটি 8টার মধ্যে ডিনার, বা 8টায় ডিনারটা করা ভালো। যে সময় শুট করছি ওনার ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। না, শুতে যাওয়া 3 ঘন্টা আগে। অ্যাকচুয়ালি কি হয়, তুমি ডিনার তো বেশি রাত্রে করলে, তুমি ঘুমিয়ে পড়ছো, তোমার ফুল বডি ঘুমিয়ে পড়ছে, তোমার পেটটা কিন্তু জেগে বসে আছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, আমি কাজ করতে করতে এত খিদে পাই কেন? আমি এই ডিনার করে উঠলাম, যখন আমার লেট নাইট অবধি কাজ থাকে, প্রচুর খিদে পায়, তখন কি করব? তোমার ব্যালেন্স ডায়েটটা নেই। যারা ডায়েট করে, তুমি বিশ্বাস করবে না, তুমি কোনো যাদের এই অভিজ্ঞতা থেকে বেরিয়েছে যে সুস্থ ডায়েট করে রোগা হয়েছে, মানে অসুস্থ ডায়েট না, যার ডাল বন্ধ, ডিম বন্ধ, সেই অসুস্থ ডায়েট না, যে সুস্থ ডায়েট করে রোগা হয়েছে, তুমি গিয়ে তাকে জিজ্ঞেস করো তার খিদে পাচ্ছে কিনা, পায় না। প্রোটিনটা বাড়াতে হবে, তার মানে তোমার প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, যে ডাল বন্ধ, ডিম বন্ধ, এই যে প্রোটিনটা বন্ধ করে দিচ্ছে তোমাকে, প্রোটিনটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রোটিনের ঘাটতি হলে তোমার খিদে পাবেই। তাই খাবারে ফার্স্ট ক্লাস প্রোটিনকে বাড়াও, লাইক চিকেন, লাইক ফিশ, এই ধরনের প্রোটিন বাড়াও। প্রোটিন বাড়াতে, লিন প্রোটিন বাড়াও, দেখবে খিদে পাবে না, কারণ প্রোটিনটা তোমার হজম হতে সময় লাগবে, পেটটা ভরা থাকবে। বুঝতে পারলাম? বেশ, থ্যাংক ইউ রেশমিদি, অনেক অনেক কিছু জানলাম। কারণ মানে আমাদের চারপাশে যেহেতু আমরা অনেক বেশি ফিটনেস ফ্রিক এখন হয়েছি, তো আমরা এখন ডায়েটিশিয়ানদের কাছে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের তো একটা ব্যবসা শুরু হয়ে যায়। তো এই ডায়েটকে নিয়েও ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টে ঘিরে ব্যবসা শুরু হয়েছে, এবং তার ফলে কি হচ্ছে, আমরা ভীষণ মিসগাইড হচ্ছি। আর সেখানে অনেকটা তুমি আমাদের হেল্প করলে, আশা করি আপনারাও অনেকটা হেল্প পেয়েছেন। এবার আশা করি যা কিছুই করবেন না কেন, নিজের স্টাডিটা সবার আগে প্রয়োজন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে রেশমিদির নাম্বার দেওয়া রয়েছে, তো আমার একটা বই বেরোচ্ছে কামিং কলকাতা বইমেলায়, 28 তারিখে যে বইমেলা হচ্ছে, আমি একটা বেসিক আইডিয়া দিয়েছি। বইটা বাংলায় লেখা, পুষ্টির আদ্যপান্ত বলে। আমি বইটা চেষ্টা করেছি বাংলায় লিখতে, যাতে যারা ধরো আমাদের মায়েরা ডায়েট, জিম, ঘর থেকে বেরোনোর মানে চিন্তা করতে গেলে, যদি আমি, বাবা মুনাই তুই এটা করছিস, এত ভারী ভারী ওয়েট তুলছিস, তুই তো এক বালতি জলও তুলতে পারতিস না, কি করে এত ওয়েট, এই যে মারা তো বোঝে না যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করছি, তাদের জীবনযাত্রার রান্নাঘর আর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। তারাও যাতে বইটা পড়ে বুঝতে পারে, তারাও নিউট্রিশন সম্পর্কে সজাগ হয়, কারণ আসল কিন্তু নিউট্রিশন, ওটাই আসল, ওটাই ম্যাজিক, ওটাই আপনাকে দীর্ঘজীবী করবে, ওটাই আপনাকে সুস্থ করবে। একটা বেসিক আইডিয়া দিয়েছি বইটার মধ্যে, সমস্ত রোগ নিয়ে লেখা এবং সমস্ত রোগের খাওয়া দাওয়া নিয়ে লেখা, এমনকি মেনোপজ নিয়েও লেখা রয়েছে ওর মধ্যে। ওকে, যে মেনোপজ নিয়ে তো প্রচুর মানুষের কনফিউশন আছে। মেনোপজ মানেই সব জীবন থেকে চলে গেল, ভুল। জীবন শুরু 40 বছর বয়স থেকে। ঠিক।
থ্যাংক ইউ রেশমিদি। Thank এবার you তুমি so বলো much. তোমার টকবকে এসে আমার সঙ্গে আড্ডা দিয়ে কেমন লাগে? ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে, মানে এখানে বারবার যেন আসতে পারি, আমি এটাই প্লিজ মানে প্লিজ মনে এটা করি। আমরা চাই, কারণ আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে আজকে। ওভারঅল একটা আমার বেসিক অনেক কিছু বলার আছে, প্লিজ। হ্যাঁ প্লিজ 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 তুমি এসো। আর আপনারা মনে করে আপনাদের যাবতীয় যত সমস্যা আমাদেরকে কমেন্ট করুন, মেসেজও করতে পারেন, মেলও করতে মানে পারেন। কি কি সম্পর্কে জানতে চাই নিউট্রিশন একদমই। নিয়ে, অনেক তো জানার কোয়ারির তো অভাব নেই, কোন রোগে কি ঠিকটাই। করতে হবে। প্রচুরটা ভাস্ট সাবজেক্ট। Exactly. তো সবার আগে সচেতন হন আর নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।